বেদের মেয়ে জ্যোৎস্না বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে লাভজনক এবং সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বলা হয় এটাকে। এবং আহ, ওই সময়ে এই সিনেমা দেখেন নাই এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমি আমার ব্যক্তিগত স্মৃতি থেকেই বলি যে আমি খুবই সিনেমা পাগল ছিলাম। এবং আমার মফস্বল থানা শহর যেটা আর কি, সেখানে দুটো হল ছিল, কাকলি হল এবং মানসী হল। তারপরে তার পার্শ্ববর্তী কল্লোল হল বা মাধবী হল কিংবা জনতা হল, তার পার্শ্ববর্তী কাজল রেখা হল, মানে আশেপাশে যত মফস্বল থানা শহরে যে সিনেমা হলগুলো ছিল সেখানে আমি সপ্তাহে একবার দুইবার না গেলে আমার হতো না। তো আমি সেই সময় দেখেছি যে এটা 89-90 সালের ঘটনা, যে বেদের মেয়ে জ্যোৎস্না যখন মুক্তি পায় তখন মানুষ ভেঙে চুরে গেল। এবং আমাদের গ্রাম থেকে সিনেমা পাগল মানুষ সকলেই তো গেছেই। এর পাশাপাশি সিনেমা যারা দেখে না, সচরাচর নিয়মিত সিনেমা দেখে না, তারাও দেখলাম যে মানে মানে মিছিলের মতো করে গিয়ে সেই সিনেমাটা দেখেছে। মানে রীতিমতো একটা মান সম্মানের ব্যাপার। এই সিনেমা যদি কারো দেখা না থাকে বা কেউ যদি না দেখে, এটা রীতিমতো একটা ইজ্জতের ব্যাপার। বেদের মেয়ে জ্যোৎস্না দেখি নাই কেমনে? তো ব্যাপারটা হচ্ছে যে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটা নিয়ে পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন লেখায় আমি এটা যখন দেখতাম যে বেদের মেয়ে জ্যোৎস্না এত গুরুত্বপূর্ণ সিনেমা, কি কারণে এত গুরুত্বপূর্ণ সিনেমা হলো? বেদের মেয়ে জ্যোৎস্নার চাইতে অসংখ্য ভালো সিনেমা দেখেছি এবং সেগুলো ব্যবসায়িকভাবে সফল। মানে অসংখ্য ভালো ভালো সিনেমা দেখেছি, তারপরেও এই সিনেমাটা কেন সবচেয়ে বেশি ব্যবসা সফল বলা হয়, এই জন্য আমি সিনেমাটা ছোটবেলায় দেখেছি। তারপর পরবর্তীতে নানান কারণে দেখতে হয়েছে। একবার মনে হলো যে তাহলে আমি যখন এই সিনেমা নিয়ে কথা বলতে শুরু করলাম, বাংলা চলচ্চিত্র নিয়ে, ভাবলাম যে তাহলে এখন এই এই সময় এসে আমি তাহলে একটু দেখি সিনেমাটা। আমি গতকাল আবার সিনেমাটা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর ঘুমিয়েছি। ব্যাপারটা হচ্ছে যে আমি দেখলাম যে কি কি আসলে এখানে আমি আসলে খুঁজে পাইনি এই তেমন কিছু যে আলাদা করার মতো, বাংলাদেশের সমস্ত চলচ্চিত্র থেকে আলাদা করার মতো সেরকম কোনো যে ব্যাপার ছিল তা না। তাহলে ঘটনাটা ঘটলো কোথায়? পরবর্তীতে আমি একটু পড়াশোনা করে দেখলাম যে আসলে কি হয়েছে আর রহস্যটা কি। এবং এক সময়ে বাংলা চলচ্চিত্রে টানা অনেক ফোক ফ্যান্টাসি সিনেমা চলেছে। তো একঘেয়েমি আসতে আসতে তারপরে ওটার মানে জনপ্রিয়তা আস্তে আস্তে মোটামুটি হয়তোবা কমে গিয়েছিল। সেই সময়ে একটু মানে মানুষ আধুনিক হওয়ার জন্য একটু মানে বাইরের সিনেমার সাথে আহ, মানে তাল মিলিয়ে অনেক সিনেমা তৈরি হচ্ছিল এবং সেগুলো জনপ্রিয় হচ্ছিল। এবং ফোক ফ্যান্টাসি সিনেমা খুব বেশি তখন আর হয় না। পরবর্তী সময়ে এর প্রযোজক ভাবলেন যে এরকম একটা ফোক ফ্যান্টাসি সিনেমা বানানো যায় কিনা। তখন তোজামেল হক বকুল পরিচালক, যিনি, তাকে দায়িত্ব দেওয়া হয় এবং এটা তার প্রথম সিনেমা ছিল। এবং তিনি সিনেমাটা তৈরি করার পাশাপাশি গানগুলো নিজে লিখেছেন। গানগুলোর সুরগুলো কিন্তু প্রচলিত সুর, এবং কি মানে এই সুরগুলো অধিকাংশ সুরই, যদি আবু তাহেরকে বলা হচ্ছে যে এর সঙ্গীত পরিচালক, মানে সুরকার হিসেবে নাম আছে, কিন্তু এই গানগুলোর মানে বলা হয় যে বেদম জ্যোৎস্নার গানগুলোর কারণে জনপ্রিয়, কিন্তু গানগুলো তো মানে মৌলিক সুরের না। গানগুলো মৌলিক সুরের না, এই গানগুলোর নানান সুর দ্বারা প্রভাবিত এবং সরাসরি প্রভাবিত। তাহলে মৌলিক না, মানে এখান ওখান থেকে প্রভাবিত হয়ে গানের কারণে কি সিনেমা হিট হয় বা এইভাবে ঐতিহাসিক মর্যাদা পায়? তাহলে আর ফোক ফ্যান্টাসি নিয়ে সিনেমা তো আরো অনেক হয়েছে, সেগুলো কেন এটাকে স্পর্শ করতে পারলো না? পরে আমার মনে হলো যেটা যে একটা স্রোত আছে, আসে যে কোনো সময় মানুষের একটা হুজুগ এসে যায় আর কি। আমি বেদের মেয়ে জ্যোৎস্নাকে ছোট করছি না, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না একটা অসাধারণ সিনেমা। বিশেষ করে যখন সিনেমা শুরু হয়, প্রবীর মিত্রের সেই মানে এক ধরনের এক্সপ্রেশন যে তার মেয়েকে সাপে কেটেছে, তাকে এখন সাগরে ভাসায় দিতে হবে, কারণ অনেক চিকিৎসার পরেও সে যখন সেরে উঠলো না, তখন তাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নদীতে বা সমুদ্রে ভাসিয়ে দিতে হবে। এবং কি ভাসিয়ে দেওয়ার পর সেটা ভাসতে ভাসতে গিয়ে এক বেদেপল্লীতে যায়, সেখানে মানে সাইফুদ্দিন আর হচ্ছে রওশন জামিল তাকে কুড়িয়ে পায় এবং তারা তাকে মানে নানা নাতিনের একটা সম্পর্ক আর কি তৈরি হয়। সে বেদেপল্লীতে এই রাজকুমারী বড় হতে থাকে এবং সেখানে সাপ নিয়ে খেলা করে, এবং এই সাপ খেলা দেখাতে দেখাতে সে রাজপ্রাসাদে এসে সাপের খেলা দেখায়। এবং পরবর্তী সময়ে এই মেয়েকে যে মানে রানী খুশি হয়ে মালা উপহার দেয়। পরবর্তীতে নাসির খান যখন
মানে শিকার করতে গিয়ে এই অঞ্জু ঘোষকে দেখে বা জ্যোৎস্নাকে দেখে, তখন তার উপরে হামলা করে বসে, তার কাছ থেকে যখন মানে বাঁচায় ইলিয়াস কাঞ্চন, সেই সময়ে মানে রাজপুত্র আর কি মানে একটা মালা ছিঁড়ে থাকতে দেখা যায় পাশে, এবং ইলিয়াস কাঞ্চন জিজ্ঞেস করে যে এই মালাটা কোথায় পেলে, তখন তাকে বলে যে এই মালাটা তো আমাকে রানীমা দিয়েছেন, আমি সাপের খেলা দেখেছিলাম। তখন ইলিয়াস কাঞ্চন বলে যে আমার আম্মু জান তোমাকে এই মালা দিয়েছে। এরপর থেকে তাদের মধ্যে ভাব বিনিময় শুরু হয়, এবং আমরা দেখি যে পরতে পরতে গান, সেই প্রথম দৃশ্য থেকেই গান শুরু হয়েছে। একদম শুরুতে প্রবীর মিত্র যখন মেয়েকে ভাসিয়ে দেয় তখন একটা গান, তারপরে যখন বেদেনি, যখন মেয়েটা যখন বড় হয় তখন একটা গান, তারপর সাপের খেলা দেখানোর সময় গান, তারপর যখন পরিচয় পর্ব ইলিয়াস কাঞ্চন অঞ্জুর, সেই সময় গান, গান আর গান, গানে ভরপুর, কিন্তু একটা গানও কিন্তু মৌলিক সুরের গান না। তাহলে জনপ্রিয় হলো কেন? কারণ হচ্ছে যে এর যে লোকজ একটা ব্যাপার, বাংলাদেশের মানুষ চিরকাল লোকজ ব্যাপারটাকে এমনভাবে ধারণ করে যে যে কোনো একটা রূপকথাকে যদি মানে সমসাময়িকভাবে প্রাসঙ্গিক করা যায়, প্রাসঙ্গিক ছিল কিনা আমি জানি না, সেই সময় ছোট ছিলাম, আবার যদি আবেগটা যদি বোঝানো যায় তাহলে ব্যাপারটা অন্যরকম ঘটে। যেমন আমার মনে পড়ে যে আমরা যখন সিনেমাটা দেখেছি সেই সময় অঞ্জু ঘোষকে যখন অপমান করে বাড়ি থেকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেই সময় হু হু করে কেঁদেছে আমাদের সিনেমা হলের ভেতরে অনেক মানুষ। তারপর যখন ইলিয়াস কাঞ্চনকে যখন বন্দি করে রাখা হয়, আমি বন্দি কারাগারে গানটা হয়, তখন অনেকে দেখেছি কেঁদেছে। তো সেই সময়ের দর্শক এবং সেই সময় তাদের চাহিদার কারণে হয়তোবা এই সিনেমাটা এতটা গ্রহণযোগ্যতা পেয়েছিল। তবে আলাদা কিছু যে ছিল তা না কিন্তু। মানে হয়তোবা এক ধরনের একঘেয়েমি ছিল, যেটা ভাঙার জন্য এই সিনেমাটা এসেছিল। যে কোনো নতুনের শুরুটা মারাত্মক, সেটা হোক মানে যেরকমই হোক না কেন। যেমন আমাদের এক ছোট ভাই আরমান আলিফ, সে যে অপরাধী গানটা গেয়েছিল, সে যে মানে গানটা যে আহামরি কিছু তা না, কিন্তু সেটা বাংলাদেশের ইউটিউবের ইতিহাসে সর্বোচ্চ জায়গায়, ভিউয়ের জায়গায় আছে। কি আছে গানটার মধ্যে? তেমন কিছু নেই, কিন্তু একটা নতুন ভাবে সে একটা শুরু করেছিল। তো ব্যাপারটা হচ্ছে যে যখনই কেউ নতুন ভাবে কোনো কিছু উপস্থাপন করে পুরনো জিনিস, তখনই আমরা সেটাকে আসলে লুফে নিই, এবং কি তারপরে সেটা স্রোতের মধ্যে মিশে গিয়ে সেটা বিস্ফোরিত হয়, এবং সেটা একটা ঐতিহাসিক মূল্য পায়। এখন অপরাধী গানটাকে আপনার যদি পছন্দ না হয়, আপনার কিন্তু ঐতিহাসিক মূল্য তাকে দিতে হবে যে বাংলা গানে সর্বপ্রথম এত বেশি ভিউ হয়েছিল। ইউটিউব নির্ভর পৃথিবীতে বাংলা গানে অন্যতম জনপ্রিয় গান হয়ে আছে হচ্ছে ইউটিউবের ভিউয়ের ভিত্তিতে, সেটা হচ্ছে আরমান আলিফের অপরাধী। তো এটা কেন বললাম? কারণ যখন ফোক ফ্যান্টাসি সিনেমা যখন প্রায় ম্লান হয়ে যাচ্ছে, সেই সময়ে পার্শ্ববর্তী দেশের সাথে তাল মিলিয়ে বা একটু আধুনিক সিনেমা তৈরি হচ্ছে, তখন অনেকেই ভুলতে বসছিল যে ফোক ফ্যান্টাসি যে আমাদের একটা বড় সম্পত্তির নাম। সেই আমরা বেহুলা সিনেমা বলি বা রূপবান সিনেমা বলি বা ফোক আর যত সিনেমা যেগুলো বলি না, সেগুলো কিন্তু ব্যবসা সফল এবং অনেক বেশি জনপ্রিয়। আর বাংলাদেশের মানুষ সবসময় লোকজ বা ফোক ব্যাপারের প্রতি একটু বেশি আসক্ত। এর প্রমাণ কিন্তু আমরা এখনো দেখি যে এই সময়ে কত কত গান হচ্ছে, সেই গানগুলোকে ছাপিয়ে যায় কিন্তু যেটা ফোক গান বা ফোক ঘেঁষা গান। ফোক ঘেঁষা গান বা ফোক গান যতটা পপুলার হয়, মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়, তার ধারে কাছে কিন্তু অন্য গান যেতে পারে না। তো বেদের জ্যোৎস্না সিনেমার মধ্যে অনেকগুলো ফোক গান ছিল। বেদের জ্যোৎস্নার মধ্যে কোনো অশ্লীল কোনো দৃশ্য ছিল না। বেদের জ্যোৎস্না সিনেমার মধ্যে আরোপিত কোনো অসভ্যতা ছিল না এবং সুরসুরি ছিল না। এখানে আরোপিত দু একটা কমেডি দৃশ্য ছিল, যেগুলো ভাড়ামি মনে হয় দিলদার বা সাইফুদ্দিনের। এগুলো আসলে ছোট ছোট ঘটনা, কিন্তু মানে মানুষে মানুষে যে ভেদাভেদের যে ব্যাপারটা, এটা স্পষ্ট করা হয়েছে, এবং কি মানুষের প্রতি মানুষের রাজা প্রজার প্রতি যে কর্তব্য, সেটাও নানানভাবে বোঝানো হয়েছে। এখানে আসলে চিরায়ত শাসন ব্যবস্থাকেও কিন্তু তুলে আনা হয়েছে। অর্থাৎ যারা অভিনয় করেছিলেন তারা প্রাণ দিয়ে অভিনয় করেছিলেন, এবং কি সঠিক সময়ে সঠিক গল্পটা তোজামেল হক বকুল উপস্থাপন করতে পেরেছিলেন বলেই হয়তো বেদের জ্যোৎস্না সিনেমাটা ঐতিহাসিকভাবে এত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। তো এটা নিয়ে আলোচনা করলাম এই কারণে যে
আমরা যারা কিছু করতে চাই, আমরা যদি মানে প্রথাগত বা প্রচলিত যা কিছুই থাকুক না কেন, পুরনো ব্যাপারটাই যদি একটু নতুন করে উপস্থাপন করতে পারি, তাহলে সেটাই মনে হয় একটা কিছু দেখিয়ে ছাড়বে বলে আমি বিশ্বাস করি। আরও সিনেমা নিয়ে কথা হবে। গাল গল্পে লুৎফর হাসানের সঙ্গে থাকুন। ভালোবাসা।